সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো এবং সবাই ঘরে আছো। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের কোভিড-19 যে মহাদুর্যোগ চলছে, সেই দুর্যোগে তোমরা ঘরেই থাকবে আশা করি। আর যেহেতু তোমাদের প্রাতিষ্ঠানিক ক্লাসগুলো এখন হচ্ছে না, সেই জন্য আমরা অনলাইনে কিছু ক্লাস নেওয়ার ব্যবস্থা করছি তোমাদের জন্য। তো আজকে আমরা যে বিষয়টা তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে, দেখো তোমরা চিত্রে দেখতে পাও, চিনতে পারো কিনা যে যে ছবিটা এখানে দেওয়া আছে, কি দেখতে পেলো তোমরা? একটা টেরিস উদ্ভিদের চিত্র আর একটা হচ্ছে টেরিস উদ্ভিদের জীবন চক্রের চিত্র। আচ্ছা, তাহলে চিত্র দেখে তোমরা কি বুঝতে পারলা? অর্থাৎ একটা উদ্ভিদ আছে, উদ্ভিদের কিছু মার্কিং করা আছে, তাদের চিহ্নিত চিত্রগুলো, আর একটা জীবন চক্রের ছবি দেওয়া আছে। তাহলে আমি যখন তোমাদের ক্লাসগুলো নিয়েছি, তখন আমি সবসময় একটা কথা তোমাদের বলতাম যে কোনো নতুন একটা বিষয় আসলেই তোমরা চিন্তা করবা যে এটা কি আসলে, বা এটার অবস্থানটা কোথায়, এটা কোথা থেকে এসেছে, এটি কি, এটা কেন আমি জানবো, বা এর সাথে আমার কি ব্যবহারিক কি সম্পর্ক রয়েছে, বা এটা আমি কি কোন কাজে প্রয়োগ করতে পারবো। যদি তুমি এই কোশ্চেনগুলো ডুপ্লিস কোশ্চেনের মধ্যে ঠিক তুমি নিজেকে করো, তাহলে তোমার কি হবে, আত্মোপলব্ধি জ্ঞানটা তোমার বৃদ্ধি পাবে। এবং যেভাবেই প্রশ্ন করা হোক না কোনো, যত রকমের উদ্দীপক সৃষ্টি করা হোক না কেন, তোমাদের আর কোনো সমস্যা হবে না প্রশ্নের উত্তর দিতে। তো আমরা এখানে যে টেরিস উদ্ভিদের ছবিটা এখানে দেওয়া আছে, তো আমরা যদি এটা জানি, তাহলে টেরিসটা হচ্ছে কি একটা টেরিডোফাইটা বিভাগের উদ্ভিদ। তাহলে প্রশ্ন আসে যে তাহলে টেরিডোফাইটার অবস্থানটা কোথায়, বা টেরিডোফাইটা বিভাগটা কি? আমরা উদ্ভিদ জগতে টেরিডোফাইটা বিভাগের অবস্থানটা কোথায় আছে চলো একটু দেখে নিই। যদি আমরা উদ্ভিদ জগৎটাকে দেখো, আমি কি লিখলাম এখানে, উদ্ভিদ জগৎ। এটাকে যদি আমরা দুই ভাগে ভাগ করি, ঠিক প্রাকৃতিক শ্রেণীবিন্যাসের যেটা করেছেন বেন্থাম এন্ড হুকার, সেই অনুযায়ী আমরা দুই ভাগে ভাগ করলে আমরা দেখতে পাই একটা হচ্ছে অপুষ্পক উদ্ভিদ, আর একটা হচ্ছে পুষ্পক উদ্ভিদ। ঠিক অপুষ্পক উদ্ভিদের আবার তিনটা ভাগ আছে। একটা হচ্ছে এই থেলোফাইটা, তারপর একটা হচ্ছে ব্রায়োফাইটা, আর একটা হচ্ছে টেরিডোফাইটা। আমরা ওদিকে আজকে যাবো না, যেহেতু আমাদের এটা ক্লাস না, আমরা পড়াবো টেরিডোফাইটা। তাহলে উদ্ভিদ জগতের টেরিডোফাইটার অবস্থান আমরা কোথায় দেখতে পেলাম? অপুষ্পক উদ্ভিদের বিভাগে এটা আছে। তাহলে আমরা প্রথমত কমনলি বলতে পারি যে টেরিডোফাইটার বৈশিষ্ট্য যখন আমরা পড়বো, আমরা এবারে এই শ্রেণীবিন্যাসটা থেকে আমরা বলতে পারতেছি এটা হচ্ছে একটা অপুষ্পক উদ্ভিদ। আবার যেহেতু অপুষ্পক উদ্ভিদ, তার মানে কি এটা ফুল দেয় না। যদি সেটা ফুল না দেয়, তাহলে সেটা কি হবে? ফল দেবে না। ফল না দিলে কি হবে? সেটা বীজও দেবে না। তাহলে আমরা বলে দিতে পারি টেরিডোফাইটা উদ্ভিদটা হচ্ছে ফুল দেয় না, ফল দেয় না, বীজও দেয় না। আবার দেখো, এই যে বললাম, এই যে এখানে থেলোফাইটার পরে হচ্ছে ব্রায়োফাইটা হচ্ছে টেরিডোফাইটা। আমরা যখন এই উদ্ভিদগুলো পড়েছি, তখন আমরা দেখেছি এটাকে থেলোফাইট জাতীয় উদ্ভিদ, অর্থাৎ মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না, এটাও মূলকাণ্ড পাতায় বিভক্ত করা যায় না। কিন্তু টেরিডোফাইটাতে এসে দেখবো আমরা, এই যে এখানে টেরিসের ছবি দিলাম, আরো কিছু উদ্ভিদ আছে ফার্ন জাতীয়। টেরিডোফাইটা মানে হচ্ছে বাংলায় ফার্ন। টেরিস আছে, সিলেজেনেলা আছে, তোমার মার্সেলিয়া আছে, এরকম বিভিন্ন উদ্ভিদ রয়েছে। তাহলে আমরা যে টেরিসের উদাহরণটা এখানে দিলাম, তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে টেরিসের বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা প্রথমে সাধারণ বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা বলতে পারি টেরিস হচ্ছে একটা অপুষ্পক উদ্ভিদ। তারপরে কি হয়? এটা ফুল দেয় না, ফল হয় না, এটা বীজ হয় না। তাহলে প্রশ্ন জাগে, আমরা নর্মালি আমাদের চোখে যে উদ্ভিদগুলো দেখতে পাই, সেগুলো তো আমরা যে উদ্ভিদগুলো আমরা রোপণ করি, উচ্চ শ্রেণীর উদ্ভিদগুলো, সেগুলো তো আমরা বীজ রোপণ করি অথবা কলম করি, আমরা নতুন গাছ পাই। তাহলে যে উদ্ভিদগুলোতে ফুল হয় না, ফল হয় না, বীজও হয় না, সেই উদ্ভিদগুলো কিভাবে হয়? এই প্রশ্নটা তোমাদের মনের মধ্যে আসতে হবে। তাহলে ঘটনাটা কি? যে উদ্ভিদের ফুল, ফল, বীজ হয় না, তাদের বংশবৃদ্ধি হয় স্পোর বা রেণুর মাধ্যমে। আচ্ছা, এই জিনিসটা তোমরা মনে রাখবা। তাহলে আমরা দেখি টেরিস উদ্ভিদটা এখন কোন পর্যায়ে আছে। টেরিস উদ্ভিদটা যখন আমরা দেখতে পেলাম, দেখো যে এখানে আমি কিছু জিনিস চিহ্নিত করেছি। দেখো এখানে কি আছে টেরিস উদ্ভিদের। আমি প্রথমে বলছি যে এই উদ্ভিদ থেলোফাইটের চেয়ে ব্রায়োফাইটা একটু উন্নত, ব্রায়োফাইটের চেয়ে টেরিডোফাইটা অধিকতর উন্নত। তারপর আমরা পুষ্পক বিভাগে যাব। আচ্ছা,
তাহলে দেখো যেহেতু এটাকে মূল কাণ্ড ফাতে বিভক্ত করা যায় তাহলে তার মূল আছে। আচ্ছা, ঠিক কাণ্ডটা দেখো মাটি বরাবর একটু ওখানে দেখা যাচ্ছে, ঠিক এইটুকু জায়গা, অনেকটা এইটুকু জায়গা কাণ্ডটা, যেটাকে আমরা বললাম রাইজুম জাতীয় কাণ্ডটা। তারপর দেখো যদি আমরা এই যে কিছু কচি পাতা আছে, দেখো এরকম কিছু কচি পাতা আছে যেগুলা কি হচ্ছে এইরকম করে গোল করে বাঁকানো আছে, বুঝছো, এইরকম করে গোল করে বাঁকানো আছে। এই কচি পাতাকে বলা হয় ক্রোজিয়ার। আর এই গোল করে বাঁকানো আছে বিদায় এটাকে বলা হচ্ছে কি সার্সিনেট ভার্নেশন। এটাকে সার্সিনেট ভার্নেশন এটা গ্রিক শব্দ। সার্সিনেট ভার্নেশন হচ্ছে সার্কেল, মানে বৃত্তাকৃতি, তার মানে এটা গোলাকৃতি বিদায় শুধু বলা হয়েছে এটাকে সার্সিনেট ভার্নেশন। তারপর আমরা যদি দেখি এখানে আমি বলছি দেখো এই পাতাগুলো যার মধ্যে লেগে আছে সেটাকে বলা হচ্ছে কি এটা হচ্ছে রেকিস, রেকিস। তারপরে দেখো এখানে কি লিখলাম, ফিনা। ফিনা মানে কি? পিনা মানে হচ্ছে এক একটা পত্রফলককে বলে কি এক একটা পিনা। তাহলে আমি কি আমরা কখনই বলতে পারি না টেরেসের ক্ষেত্রে যে এটা একটা পাতা, এটা একটা পাতা বলতে পারি না। টেরেসের টোটাল পাতাটা হচ্ছে একসাথে, সবটাকে আমরা একসাথে বলবো এটা হচ্ছে টেরেসের একটা পাতা। তাহলে টেরেসের একটা পাতা যেহেতু বলছি তার মানে কি এখানে কয়টা পিনা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা পিনা, বা ওরকম পাঁচটা পিনা ছয়টা পিনা। তাহলে এই যে অনেকগুলো পিনা নিয়ে এই যে পাতাটা গঠন হয়েছে সেই জন্য এটাকে বলা হয় ফ্রন্ট, ঠিক আছে, সেই জন্য এটাকে বলা হয় ফ্রন্ট। তার মানে কি অনেকগুলো ফিনা নিয়ে একটা ফ্রন্ট গঠন। ফিনা মানে হচ্ছে একটি পত্রফলক, এই হচ্ছে। আর এই তারপর আছে কি সোরাস। এই দেখো আমরা যে পাতাটা দেখতে পাচ্ছি, দেখো একটু খেয়াল করে ছবিটা, এই যে দেখি এখানে দেখি ছোট 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 কি আছে, দানাদার ফোটা 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 মনে হচ্ছে, এগুলো হচ্ছে সোরাস। একটা এই তোমরা যখন একটা পূর্ণবয়স্ক একটা টেরিস উদ্ভিদ দেখবা তখন এই পাতার কিনারের দিকে তোমরা খেয়াল করলে দেখবা যে দানা 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 আকৃতির করে কি ছোট 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 করে জমা আছে, যেগুলোকে বলা হয় সোরাস। আচ্ছা, তাহলে এটা হচ্ছে একটা কি পরিপূর্ণ উদ্ভিদ। আমি প্রথমেই বলছি এটা হচ্ছে পৃথিবীর প্রথম ভাস্কুলার উদ্ভিদ, এটা হচ্ছে পৃথিবীর প্রথম ভাস্কুলার উদ্ভিদ। এই যে মূল দেখতে পাচ্ছ তোমরা, এই মূলের মধ্যে হচ্ছে তার ভাস্কুলার টিস্যুগুলো আছে। তাহলে আরেকটা বিষয় মনে রাখবা, এই টেরিসকে বলা হয় আরেকটা টেরিসের একটা অন্য নাম আছে, এটা হচ্ছে কি সানফার্ন। সানফার্ন অর্থাৎ টেরিসকে বলা হয় কি সানফার্ন উদ্ভিদ। কেন এটাকে সানফার্ন বলা হয়? অর্থাৎ এটা হচ্ছে কি এই উদ্ভিদটা মানে সূর্যের আলো পড়ে এরকম স্থানে জন্মায়। দেখা গেল যে অর্ধ ছায়াযুক্ত বা ছেতে অথবা সূর্যের আলো মোটামুটি পড়ে বা সবসময় পড়ে, সূর্যের আলো ছাড়া কিন্তু টেরিস থাকতে পারে না। তার মানে কি টেরিসটা হচ্ছে তোমার একটা সবুজ উদ্ভিদ, নিজের খাদ্য নিজে সে উৎপন্ন করতে পারে। তাহলে নিজের খাদ্য উৎপন্ন করতে গেলে তার সূর্যের আলো লাগবে, আর সূর্যের আলো লাগে বিদায় এটাকে কি বলা হয় একটা সানফার্ন উদ্ভিদ বলা হয়। আচ্ছা, তাহলে প্রশ্ন আসে যে এই উদ্ভিদগুলো আমরা কেন পড়বো বা এই উদ্ভিদগুলো আমাদের জানার প্রয়োজনীয়তাটা কি? যদি আমরা আমাদের কাছে যখন এই জিনিসটা ক্লিয়ার না হবে যে এত কষ্ট করে যে উদ্ভিদ আমাকে ফুল দিচ্ছে না, ফল দিচ্ছে না, বীজ দিচ্ছে না, আমি খাচ্ছি না, মনে হচ্ছে উদ্ভিদ কিন্তু এখন এটা খাওয়া হয়, তো আমরা আমাদের অঞ্চলে এটা এরকম রেওয়াজ নেই, এটাকে আমরা গ্রামের বাসায় বলে ঢেকি শাক। হ্যাঁ, এটা কিন্তু শাক হিসাবে খাওয়াও যায়, আমরা খাই না বেঁধে মনে হচ্ছে এটা আমাদের কোনো কাজে লাগতেছে না। আচ্ছা, যাই হোক, তাহলে এই যে দেখো আমরা যে বলতেছি এই যে সারা পৃথিবী জুড়ে যে করোনা ভাইরাসের যে মহামারীটা শুরু হয়েছে, তা আমরা কি মনে করছি এটা হচ্ছে একটা অণুজীব বা একটা ভাইরাস আমাদেরকে আক্রমণ করতেছে। কিন্তু ওই ভাইরাসটা কেন আক্রমণ করতেছে? বিষয়টা হচ্ছে যে আমরা যে প্রাকৃতিক পরিবেশটাকে, ভারসাম্যটাকে আমরা নষ্ট করে দিচ্ছি। প্রাকৃতিক আমাদের জীব বৈচিত্র্য আছে সেটা কিন্তু এখন কি হয়েছে, নষ্ট হয়ে গেছে। যার জন্য আমাদের এখন মনে করো তুমি একটা জিনিস খেয়াল করবে, এগুলো কোথায় থাকে? এগুলো দেখা গেল যে তোমার এই পুরান ইটের দেয়াল বা পরিত্যক্ত জায়গাতে যেখানে হালকা হালকা ছায়া আছে, রৌদ্র আছে, এরকম জায়গাগুলোর মধ্যে এগুলো জন্মায়। এবং সবচেয়ে বড় মজার বিষয় হচ্ছে যে এখন সারা বিশ্বজুড়ে আমরা যে ক্রাইসিস, তুমি মনে করো যদি দেখো যে একটা জিনিস মনে করবা যে যদি তোমার অক্সিজেন না থাকে, আমরা গড়ে বন্দি হয়ে আমাদের মনে হচ্ছে যে আমাদের জীবনটা বের হয়ে যাচ্ছে, তাহলে তোমার নাকি যদি কেউ চেপে ধরে তাহলে তুমি কতক্ষণ বাঁচতে পারবা? তোমার পক্ষে কি হবে না, বাঁচা সম্ভবপর হবে না। তার মানে কি আমাদের বাঁচার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে কি অক্সিজেন। তাহলে দেখো আমাদের পৃথিবীর একটা বিরাট অংশ এই টেরিস উদ্ভিদগুলো আমাদের অক্সিজেন সরবরাহ করা থাকে। এবং আরো বিষয় হচ্ছে যে আমরা হয়তো জানি না যে এই টেরিস থেকে কিন্তু আমাদের সারও তৈরি করা যায়, কম্পোস্ট সার তৈরি এখন মোটামুটি অনেক জায়গাতেই এটা পপুলার হয়ে গেছে। আবার তোমাদের বিভিন্ন অনুষ্ঠানে গেট করতে গেলে দেখবে যে শোভাবর্ধনকারী বা বাড়ির আঙ্গনে লাগানো হয়, ছাদে লাগানো হয় অনেকে। তাহলে সেই বিভিন্ন শোভাবর্ধনকারী গাছ হিসেবেও বা বাড়ির আঙ্গনে শোভাবর্ধনকারী বা অনুষ্ঠানে গেট
ইত্যাদি শোভাবর্ধনকারী বিভিন্ন জায়গাতে আমরা এই শোভাবর্ধনকারী হিসেবে সেটা শোভা পাচ্ছে এই উদ্ভিদগুলো। আর এখন আধুনিক যুগে এসে যে কাজটা হচ্ছে, এটা মনে নোট করে রাখো নতুন সংযোজন, যেটা যে অ্যাকোরিয়ামের মধ্যেও এখন এটা ব্যবহৃত হচ্ছে। এই উদ্ভিদগুলো এখন অ্যাকোরিয়াম করা হচ্ছে। তাহলে দেখো, তাহলে এই যে আমাদের একটা উদ্ভিদ যার কোনো ফল হয় না, ফল হয় না, বীজ হয় না, কিন্তু তার কত বড় গুরুত্ব রয়ে গেছে। অর্থাৎ আমরা অক্সিজেন সাপ্লাইয়ের জন্য আমরা দেখা গেল যে বড় গাছ লাগাই, বা নিজেরা কত চেষ্টা করতেছি প্রাকৃতিক পরিবেশটিকে টিকিয়ে রাখার জন্য, কিন্তু তুমি দেখো যে এগুলো প্রাকৃতিকভাবে সৃষ্টি হয়। তাহলে প্রাকৃতিকভাবে সৃষ্টি এই টেরিসের মধ্যে যেই পোকামাকড়গুলো বসবে, সেই পোকামাকড়গুলো কিন্তু তোমার সরিষার ক্ষেত্রে বসবে না। তার মানে কি, ওই যেই পোকাগুলো, যদি তুমি টেরিস উদ্ভিদটা যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এই পোকামাকড়গুলো কোথায় যাবে? তোমার আবাসস্থলে চলে আসবে। তাহলে তোমার কোনো না কোনো একটা ক্ষতি হবে। তাহলে আমাদের প্রাকৃতিক স্বার্থে, প্রকৃতির স্বার্থে, ভারসাম্যের স্বার্থে আমাদের প্রত্যেকটা উদ্ভিদের একটা গুরুত্ব রয়ে গেছে। এবং আমরা যে বললাম, এই যে উদ্ভিদের উন্নতিকরণ শুরু হয়েছে টেলোফাইটা থেকে, যদি বলি ব্রায়োফাইটা, টেরিডোফাইটা, তারপর আমরা পুষ্পকে আসবো, তাহলে দেখা গেল যে এটা হচ্ছে পৃথিবীর প্রথম ভাস্কুলার উদ্ভিদ। এখান থেকে আমরা মূল, কাণ্ড, পাতা সম্পন্ন একটা উদ্ভিদের দেখা শুরু হয়েছে। আর যাই হোক, আমি তোমাদেরকে এখন নিয়ে যাওয়া হচ্ছে তাহলে সেই উদ্ভিদটা কিভাবে তার জীবন চক্রটা সম্পন্ন করে। কারণ আমরা যেহেতু বায়োলজি পড়ছি, একজন জীববিজ্ঞানের স্টুডেন্ট হিসেবে তোমাকে এই বিষয়গুলো হচ্ছে তোমাকে সবচেয়ে বেশি ভাবে তুলবে। এই যে এখন যে ক্রাইসিসটা শুরু হয়েছে, এমনও হতে পারে তোমার দেখো যে এই 21শ শতাব্দী জীববিজ্ঞানীদের হয়ে যাবে। কারণ যে অণুজীবের অত্যাচার, মানুষ এখন নতুন করে ভাবতে শুরু করবে। শুধু তথ্য প্রযুক্তি বা অন্য কিছু দিয়ে শুধু সভ্যতা নির্মাণ করলেই হবে না, আমাদেরকে নতুন করে কিছু ভাবতে হবে। তাহলে এই যে তোমার এই যে আমাদের এই ভারসাম্য টিকে রাখতে গেলে এখন এগুলো সম্পর্কে আমাদের কি জানতে হবে। তাহলে আমরা দেখি যে এই টেরিস উদ্ভিদটা কিভাবে তার জীবন চক্রটা সম্পন্ন করে। আমরা তো জানি যে এই টেরিস উদ্ভিদটা হচ্ছে কি একটা স্পোরোফাইটিক উদ্ভিদ, অর্থাৎ একটা ডিফ্লুয়েড উদ্ভিদ। স্পোরোফাইটিক মানে কি, যদি টেরিস উদ্ভিদটাকে আমি সরাসরি যদি এখানে লিখি, এটা হচ্ছে একটা স্পোরোফাইটিক উদ্ভিদ। হ্যাঁ, স্পোরোফাইটিক মানে হচ্ছে কি ডিফ্লুয়েড। ডিফ্লুয়েড মানে হচ্ছে কি অর্থাৎ দুইটা গ্যামেট, 2n সংখ্যক। আচ্ছা, আমরা সরাসরি চলে আসি তার জীবন চক্রে। তাহলে ধরো এটা একটা টেরিস উদ্ভিদ। হ্যাঁ, এটা একটা টেরিস উদ্ভিদ। এখান থেকে কি হলো, আমি যে বললাম যে এই যে সোরাসগুলো থাকে, এই সোরাসের মধ্যে তাদের কি থাকে, স্পোরগুলো থাকে। দেখো যে আমি যদি এখানে একটা সরল পাতাকে, আমি ধরো এখানে একটা পাতাকে এখানে নিলাম। হ্যাঁ, এখানে এই যে এখানে আমি আঁকি, ধরো ছোট্ট করে, ধরো এখানে একটা পাতা আঁকলাম। ধরো এই যে যদি এই কিনারে এইরকম করে ধরো, হ্যাঁ, ফোটা ধরো সুরাজগুলো লেগে আছে। এখন এই পাতাটাকে যদি আমি একটু প্রস্থচ্ছেদ করি, মানে কি মাঝখানে কাটি, মাঝখানে যদি কেটে দিই, তাহলে কি হবে, মাঝখানে কেটে দিলে দেখা যাবে যে এরকম, যেহেতু পাতাটা বেঁকে আছে, তোমার এই যে এইরকম একটা আকৃতি আসবে, এরকম একটা আকৃতি আসবে। যদি পাতাটা সরল হয়, যদি সুরাজগুলো না থাকে, তাহলে নর্মাল সরল একটা পাতা হয়তো এরকম একটা আকৃতি আসবে। তাহলে আমি যেহেতু জীবন চক্রটা দেখতে চাবো, তাহলে আমি অবশ্যই একটা সুরাজ যুক্ত পাতা নিব। কেন? এর মধ্যে স্পোর আছে যেটা থেকে তোমার উদ্ভিদটা জন্ম নিতে পারে। ঠিক তোমাদের বইয়ে যে চিত্রটা দেওয়া আছে, এই এতটুকু অংশ নাই, অর্ধেকটা নাই। ধরো এই যে এই অর্ধেকটা অংশ দেখানো হয়েছে, এই অর্ধেকটা অংশই এই এখানে তোমার আরো স্লাইডে করে নিয়ে, পাতলা করে নিয়ে যখন দেখানো হয়েছে, তারপর তোমরা এখানে দেখো যে অর্থাৎ এই টোটালটাকে, এই যে স্পুরন যেগুলো দেখা যাচ্ছে, সবগুলোকে একসাথে বলে কি সুরাস। এগুলো কি ডিপ্লয়েড। কারণ তুমি কখনোই কোন উদ্ভিদ ডিপ্লয়েড ছাড়া কিভাবে উৎপন্ন হবে না। তাহলে এটা হচ্ছে কি একটা ডিপ্লয়েড উদ্ভিদ। এবং দেখো যে এই যে এইটাকে কাটার পরে আমি যখন আলাদা করে নিব ছবিটা, যদি আমি আরেকটা ছবি এটাকে অর্ধেকটা যদি তোমাকে আমি একটু আলাদা করে দেখাই, তাহলে দেখবো যে এই ঠিক এরকম করে তোমার এই ধরো আরো একটু করে যদি করি, ধরো এই আমি একটু তোমাদের দেখানোর সাথে ছবিটা তো এখানে আঁকায় আছে, তারপরে আমি একটু দেখিয়ে দিলাম। ধরো এই যে এগুলো প্রত্যেকটা এক একটা কি স্পুরঞ্জিয়া, সবগুলোকে একসাথে বলা হয় কি স্পোরেঞ্জিয়াম। এবং এই সবগুলোকে একসাথে বলা হয় সোরাস। এটা হচ্ছে কি এন্ডোসিয়াম বা ফলস এন্ডোসিয়াম বলে এটাকে। তাহলে আমরা দেখো ঠিক এই জিনিসটা দেখো, একটা উদ্ভিদ থেকে আমি কি নিলাম, পাতাটাকে আলাদা করে নিয়ে যে পাতাটার মধ্যে সোরাস আছে সেটাকে আমি প্রস্থচ্ছেদ করার পর আমি এই জিয়াটা পেলাম। এই এখান থেকে এই যে স্পোরেঞ্জিয়াটা কি হলো তোমার, এখানে এই ধরো একটা স্পোরেঞ্জিয়াকে এখানে যেগুলো আছে আমি একটাকে আলাদা করে এখানে দেখালাম। তাহলে কি হলো, এখানে কি আছে আমার ভিতরে, এই বাহিরে এই যেটা দেওয়া আছে এটাকে বলে কি
অ্যানোলাস বলে। হ্যাঁ, অ্যানোলাস বলে। ভিতরে কি আছে? আমার স্পোর মাতৃকোষ আছে। আর এই যে দেখো এখানে পাতলা অংশটা, এই পাতলা অংশটাকে বলে কি? স্টুমিয়াম। এই স্পোর মাতৃকোষটা যখন এটা পরিপক্ক হবে বা এই তোমার এই পাতলা অংশ দিয়ে কি হবে? এটা বের হয়ে যাবে। স্পোর মাতৃকোষটা বের হয়ে গিয়ে স্পুর মাতৃকোষটা কিন্তু এইটাও ডিপ্লয়েড, স্পুর মাতৃকোষটা ডিপ্লয়েড, অর্থাৎ 2n সংখ্যক, হ্যাঁ, ডিপ্লয়েড। এখন এখান থেকে তোমার যখন নতুন উদ্ভিদ, আমরা কি জানি যে আমাদের বংশগতির জন্য কি হয়? মিওসিস বিভাজন হয়, অর্থাৎ মায়োসিস বিভাজন হয়। তাহলে এই মাতৃকোষটায় কি হবে? মায়োসিস বিভাজন হয়ে এই যে দেখো তোমার কি হয়েছে? 4টা স্পুর উৎপন্ন হয়েছে। তারপর এখান থেকে স্পুরতে একটা স্পুর কি হলো? অঙ্কুরোদ্গম হলো। তারপর এখানে একটা কি হলো? প্রুতেলাস। প্রুতেলাস, প্রু মানে হচ্ছে পূর্বে, অর্থাৎ ঠিক আগের মুহূর্তে একটা প্রুতেলাস উৎপন্ন হলো। দেখো এখানে তোমার দেওয়া আছে হচ্ছে কি? এগুলো হচ্ছে কি? অ্যান্থ্রিডিয়াম। এগুলোকে বলে কি? আর্কিগোনিয়াম। এই যে এটা আলাদা করে দেওয়া আছে এখানে তোমার, এই যে আর্কিগোনিয়ামটা, আর এগুলো হচ্ছে কি? অ্যান্থ্রিডিয়ামটা আলাদা করে দেওয়া আছে। আমরা এই যে জনক্রম পড়তে গেলে, জীবনচক্রটা পড়তে গেলে আমাদের যেটা জানতে হবে, এই জীবনচক্রে তার স্ত্রী জননাঙ্গকে বলা হয় আর্কিগোনিয়াম এবং পুং জননাঙ্গকে বলা হয় অ্যান্থ্রিডিয়াম। এই অ্যান্থ্রিডিয়ামটা কি হয়? এই আর্কিগোনিয়ামের মধ্যে দেখো এই যে নালিকাটা দেখো চিত্র আছে, এটার মধ্যে গিয়ে পচার ফলে কি হবে? নিষেক হবে। এই যে দেখো লিখলাম কি? নিষেক, N+N, এই 2n, এই 2nটার মাধ্যমে এটা কি হবে? জাইগোট সৃষ্টি হবে। এখন আরেকটা কথা বলে রাখি তোমাদেরকে, যে এই যে জীবনচক্র প্রক্রিয়াটা, এটাকে বলা হয় কি? উস্পুর পদ্ধতি। কেন উস্পুর বলা হয়? অর্থাৎ যে জীবনচক্রে তোমার অ্যান্থ্রিডিয়ামটা থাকে সচল আর আর্কিগোনিয়াম থাকে নিশ্চল, অর্থাৎ স্ত্রী জননাঙ্গটা নিশ্চল থাকবে আর পুং জননাঙ্গ থাকবে হচ্ছে সচল, সেটাকে বলা হয় কি? উস্পুর প্রক্রিয়া। তাহলে দেখো এখানে জাইগোট হলো, হওয়ার পরে নতুন একটা স্পোরোফাইট, আবার এই যে আমার জাইগোট যেহেতু 2n হয়ে গেল, নতুন একটা স্পোরোফাইট সৃষ্টি হলো, এখান থেকে আমার পূর্ণাঙ্গ উদ্ভিদটা হয়ে গেল। তাহলে দেখো এটা হচ্ছে তার স্পোরোফাইট, মানে হচ্ছে 2n, এটা হচ্ছে তার স্পোরোফাইটিক পর্যায়। স্পোরোফাইটিক পর্যায় থেকে আবার গেমেটোফাইটিক পর্যায়ে চলে গেল, গেমেটোফাইট থেকে আবার স্পোরোফাইটিক পর্যায়ে চলে আসলো। তার মানে হচ্ছে এই যে জীবনচক্রটা, এই যে আমরা লিখলাম এখানে দেখো টেরিস উদ্ভিদের জনুক্রম। কেন লিখলাম জনুক্রম? অর্থাৎ যে উদ্ভিদের জীবনচক্রে গেমেটোফাইটিক এবং স্পোরোফাইটিক পর্যায়টার আবর্তন ঘটে, পর্যায়ক্রমে আবর্তন ঘটে, সেটাকে বলা হয় কি? জনুক্রম, অর্থাৎ অল্টারনেটিভ জেনারেশন। এখন জনুক্রম যেহেতু আলোচনায় আসলো, তোমাদেরকে বলে রাখি এই জনুক্রমের একটা বিষয় আছে। তোমাদেরকে দেখো আমি এখানে একটু ছোট্ট করে দেখাই। যদি আমরা জনুক্রম বলি বিভিন্ন করে জনুক্রম, ধরো n সমান 2n, আবার কখনো কি হতে পারে? n গ্রেটার দেন 2n হতে পারে, আর 2n গ্রেটার দেন n হতে পারে। 2n মানে হচ্ছে ডিপ্লয়েড আর n মানে হচ্ছে কি? হ্যাপ্লয়েড, অর্থাৎ গেমেটোফাইট, স্পোরোফাইট। তাহলে এর যে জনুক্রমটা পর্যায়ক্রমে আবর্তন হলো, ঠিক আছে। দেখো আমরা কি দেখতে পাচ্ছি? এই টেরেসের জনুক্রম আমরা দেখতে পেলাম যে স্পোরোফাইটিক পর্যায়টা কিন্তু বড়। দেখো এই যে এতটুকু থেকে এতটুকু, অর্থাৎ তার স্পোরোফাইটিক পর্যায়টা কিন্তু বড় এবং তার গেমেটোফাইটিক পর্যায়টা হচ্ছে ছোট। তার মানে কি? টেরিসের জীবনচক্রটা মূলত, জনুক্রমটা মূলত কি? 2n গ্রেটার দেন n, মানে হচ্ছে স্পোরোফাইটিক পর্যায়টা গেমেটোফাইটিক পর্যায়ের চেয়ে বড়। তাহলে এটাকে আমরা কি বলি? ডিপ্লয়েড। যদি এটাকে ডিপ্লয়েড বলি, তাহলে তার যে জনুক্রমটা সেটা হচ্ছে কি? ডিপ্লোবায়ান্টিক। তার যে জনুক্রমটা সেটাকে আমরা বলবো কি? ডিপ্লোবায়ান্টিক। আর যদি যেটার মধ্যে এটা বড় হবে, এটাকে বলে হ্যাপ্লোবায়ান্টিক। জনুক্রমের বিভিন্ন ধরন আছে। তাহলে আমরা আরেকটা জিনিস বলতে পারি, টেরিসের জনুক্রমটা হচ্ছে কি? হেটেরোমরফিক। হেটেরোমরফিক কেন বলা হয়? অর্থাৎ তার যে পর্যায়কালটা, তার যে জনুক্রমের যে সময়টার মধ্যে, অর্থাৎ কোনো একটা সময় বড়, কোনো একটা সময় ছোট। তাহলে এখানে দেখা গেল যেহেতু স্পোরোফাইটিক পর্যায়টা বেশি সময় লাগে এবং গেমেটোফাইটিক পর্যায়টা কম সময় লাগে, এই জন্য এটা হচ্ছে কি? যেহেতু এটা হচ্ছে 2nটা বেশি, তার মানে হচ্ছে কি? ডিপ্লোবায়ান্টিক জনুক্রম। এই হচ্ছে টেরিস উদ্ভিদের জনুক্রম। তাহলে দেখো তোমরা যখন স্টাডিটা করবা, তখন আগে চিন্তা করে নেবা যে আসলে এই টেরিসটা পড়বো, এটা কোন বিভাগের উদ্ভিদ, তার অবস্থানটা কোথায় আছে, সাধারণ পরিবেশটা কীরকম, এরকম একটু চিন্তা করবা। তার পাতাগুলো কীরকম বা এটা কোথায় কী আছে, হ্যাঁ, তার জনুক্রমটা কী হয়ে গিয়েছে, স্যার কীভাবে বলেছে, এগুলো একটু নোট করে রাখবা। রেখে তারপর নিজের ছবিটা দেখে নিজে স্টাডি করবা। নিজে স্টাডি করবার মনে চিন্তা করবা। তোমার মধ্যে একটা রিডিং আসবে, তোমার মানসিক একটা চিন্তা আসবে এবং তুমি নিজে চিন্তাটা বলো, তুমি নিজে গল্পটা সাজাও যে তার এই জীবনের গল্পটা কীরকম। আসলে আমরা যত কিছুই পড়ি না কেন, দেখো আমি এই যে এখন একটা উদ্ভিদের জীবনচক্র বললাম, তার মানে কি? টেরিস উদ্ভিদটা কীভাবে তার জীবনটা, পূর্ণাঙ্গ জীবনটা পায়, জীবনটা সৃষ্টি হয়, একটা জীবনের গল্প বললাম। তার মানে এই যে জীববিজ্ঞান আমি প্রত্যেকটা ক্লাসে বলি, তোমাদের
মানে হতাশা হওয়ার মানে কি বলে নিরানন্দ হওয়ার কিছু না, এগুলো হচ্ছে এক একটা জীবনের গল্প। আমরা 4.5 লক্ষ উদ্ভিদ প্রজাতি জানতে পারি, জীবনের গল্প জানতে পারি 3.5 লক্ষ প্রাণী প্রজাতির জীবনের গল্প। তোমরা যখনই কোনো কিছু পড়বা তখন ঠিক একটা উৎসাহ, একটা উৎসুক মন নিয়ে দেখবা তাহলে যে এই জীবনটা কীরকম, এই জীবনটা আমি কীভাবে জানবো, এই জীবনটার কী কাজ আছে, এই জীবনটা কীভাবে সৃষ্টি হয়, এই জিনিসগুলো যখন তোমাদের মাথায় কাজ করবে তোমাদের মধ্যে কিউরিসিটি তৈরি হবে এবং তোমাদের মধ্যে কোনো ক্লান্তি থাকবে না। তোমরা সুন্দর করে পড়াটা মনে রাখতে পারবে এবং সহজে বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই থাক, অন্যদিন অন্য আর কোনো একটা ক্লাস নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। তোমরা আবারও বলি, তোমরা সবাই ঘরে থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।